একজন রাজা যিনি মৃত্যুবরণ করেছিলেন এবং মৃত্যুর 12 বছর পর আবার ফিরে এসে রাজপরিবারের উত্তরসূরি বলে নিজেকে দাবি করেছিলেন। ঠিক এমনই ভাবে অবাক করে দিয়েছিলেন তখনকার মানুষদের এবং তখনকার প্রশাসকদের, ফেলেছিলেন এক জটিল ধাঁধায়। তখনকার সেই মামলা ছিল এশিয়ার সবচেয়ে প্রখ্যাত মামলার মধ্যে একটি। আজকে আমি রওনা হয়েছি সেই রাজাদেরই তৈরি শ্মশান ঘাট দেখতে, যেখানে শুধু রাজপরিবারদেরই দাহ করানো হতো, অন্য কারোর জন্য বানানো ছিল না এই শ্মশান ঘাট। সেই স্থাপত্যটা দেখব, আর কি হয়েছিল সেই মামলার সেই কাহিনীটাও জানবো। শরীরটা খুব বেশি ভালো নেই, ক্লান্ত আর জ্বর অনুভব হচ্ছে। শীতের মৌসুম, সূর্য উদয় হলেই আবার ডুবে যাওয়ার জন্য খুব তাড়াহুড়া শুরু করে দেয়। তাই কোথাও বের হলে হাতে যেন সময় থাকেই না এমন মনে হয়। ইতিহাস ঐতিহ্যের কোনো সন্ধান পেলে নিজেকে বসিয়ে রাখতে মনে চায় না, সেটা দেখতে মনে চায়। তাই ক্লান্তি আর জ্বর শরীরেই ছুটে চললাম। আগে শহরটাকে বেশ কঠিন মনে হতো, ভ্রমণ করতে করতে এখন পথ চলা বেশ সহজ হয়ে গেছে। খুব একটা বেশি ভ্রমণ করি নাই আমি, তবু আল্লাহর রহমত আমার সাথে আছে বলেই এত সহজ লাগছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সূর্য যেন উঠেও না ওঠার মতো তাকিয়ে আছে। ব্যস্ত রাস্তা, ব্যস্ত শহর, সব মানুষই ব্যস্তভাবে ছোটাছুটি করছে। জ্যামের বাধা ডিঙিয়ে আমি আছি এখন কমলাপুরে। শহরের কিছু কিছু সময় এমন চিত্র দেখা যায়, তা দেখে মনে হয় এখনো সেই প্রাচীন যুগ। পূজারা খাজনার ভয়ে এত পরিশ্রম করছে। আমার ইতিহাস দেখতে ভালো লাগে, তাই আমি চারপাশেই ইতিহাসের ছড়াছড়ি দেখতে পাই। ইতিহাস রচনা করতে করতে আর মানুষের কর্মকাণ্ড দেখতে দেখতেই চলে আসলাম গাজীপুর চৌরাস্তায়। বন্ধুরা, গাজীপুর চৌরাস্তা থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি শাকিল হোসেন। আমি যাচ্ছি আজকে সেই ভয়াল রাজার শ্মশান ঘাটটা দেখার জন্য। সেখানেও সেই পুরোনো যে ইতিহাস আছে সেই ইতিহাসটা দেখার জন্য যাইতেছি। তো আমি গাজীপুর চৌরাস্তা থেকে আমি সেই এখন যেই জয়দেবপুর, সেই জয়দেবপুরের দিকে রওনা হইব। আমাকে এখান থেকে যেতে হবে জয়দেবপুর। কোনো অভিজ্ঞতা নেই, কিভাবে যাব ভেবে পাচ্ছি না। কয়েকজনকে জিজ্ঞাসা করলেই হাত ইশারা করে দেখিয়ে দেয়। ভাবলাম এখান থেকেই বুঝি ফিরে যেতে হবে আমাকে। জয়দেবপুর শ্মশান ঘাট যায় এদিকে, জয়দেবপুর শ্মশান ঘাট। অটো যান, অটো, হ্যাঁ অটো যাইবে। আপনি এক কাজ করেন, বড়গুলো দেখছেন, রেলগেট 10 টাকা নেবে, বুঝছেন না? আপনি রেলগেট থেকে পরে একটা রিক্সা নেবেন, হয়তো 20 টাকা। রিক্সাওয়ালা আমাকে ভালো একটি পরামর্শ দিল। সরাসরি একটি রিক্সা রিজার্ভ নিয়ে গেলে আমার টাকা বেশি লাগবে, তবে ভেঙে ভেঙে গেলে 20 থেকে 30 টাকায় হয়ে যাবে। ওখান থেকে কি আবার আসার মতো কোনো রিক্সা পাওয়া যাবে? আমার এখান থেকে কই যাইতে হইব? রেলগেট যাবো। রেলগেট থেকে অটোতে সহজেই যাওয়া যাবে, তাই একটা সাহস হলো। আর বাসায় ফিরে যাওয়ার মতো চিন্তা করলাম না। এই পাশ থেকে অটোতে রেলগেট পর্যন্ত মাত্র 10 টাকা। প্রিয় বন্ধুরা, একটা ভিডিও তৈরি করতে হাড় ভাঙা পরিশ্রম হয়। রাত জেগে স্ক্রিপ্ট লেখা, ভয়েস রেকর্ড করা, ইতিহাস ঐতিহ্য সংগ্রহ করা, আর সবচেয়ে বড় কষ্ট হলো এডিটিং করা। এই সবই আপনাদের আনন্দ দেওয়ার জন্য। আর আপনাদের থেকে একটা লাইক পেলেই এত কষ্টের সার্থক পাবো। সুন্দর প্রকৃতি দেখতে দেখতে ছুটে চলছি ভাওয়াল রাজার ইতিহাস দেখতে। এজন্যই রিকশায় চড়ে বেড়াইতে খুব ভালো লাগে। কি অসাধারণ লাগছে! যেই ভাবনায় চিন্তিত ছিলাম সেই ভাবনা কাটিয়ে ছুটে চলছি উদ্দেশ্যের দিকে। ইতিহাসের একটা স্থাপত্য খুঁজতে গেলে আমাদের জায়গা না চিনলে যে কত জায়গায় যাইতে হয় তার বলার নাই।
এই জয়দেবপুর রেল স্টেশনে এইখানে নামছি, এখান থেকে আবার যাইতে হবে সেই শ্মশান, মহারাজার যে শ্মশান ঘাটে, সেই শ্মশান ঘাটে যাইতে হবে আমার এখান থেকে। চেপে বসলাম আবারও রিকশায়। এভাবে মনে হচ্ছে রিকশায় চড়ে সারা শহরটা ঘুরে বেড়াই। বারবারই বলছি, আজকের অভিজ্ঞতা অসাধারণ লাগছে। অটোতে চললাম আর সাথে চললাম সেই ইতিহাসটা দেখার জন্য, যে ভাওয়াল শ্মশান, যেখানে যাওয়ার জন্য এত দূর থেকে আমি আসছি, যে গাজীপুরের সেই জয়দেবপুরে ফেরত যাওয়ার চিন্তা ভাবনা ছিল এখান থেকে, যে আমি যেহেতু যাইতে পারতেছি না, এখান থেকে ফেরত যাওয়ার চিন্তা ভাবনা ছিল। ধৈর্য ধরে কষ্ট করে রইলাম, যাইতে পারতেছি সেই জায়গায়। ছুটে চলছি ভিতরের একটি গলির রাস্তা দিয়ে। প্রথমে ভেবেছিলাম এখানে বুঝি বাস আসবে, তবে বাস আসার কোনো রাস্তাই এখানে নেই। এই চকচকে স্থানটি আমার কাছে অসাধারণ লাগছে, ভালো লাগছে এর সৌন্দর্য। ছুটে চলেছি সেই ভাওয়াল রাজার শ্মশান ঘাটে। চলে আসলাম রাজ পরিবারের শ্মশান ঘাটে, যেখানে শুধু রাজা জমিদারদের মতো গুণী লোকদের মৃতদেহ দাহ করানো হতো। এমন একটি স্থানে এমন একটি স্থাপত্য দাঁড়িয়ে আছে, ভাবতেই অন্যরকম লাগে। এর পাশেই চিলাই নদীর অবস্থান। চিলাই নদীর পাশেই গড়ে উঠেছিল সেই ভাওয়াল রাজার শ্মশান ঘাট। এখনো সেই চিলাই নদী রয়েছে এই মন্দিরের পেছনেই। ওই তো দূরে দাঁড়িয়ে আছে মাথাটা উঁচু করে, ঠিক যেন আমি কোনো একটি উপহার পেলাম। ভাবতেও পারি নাই কখনো এত বড় মন্দির দেখতে পাবো। কি অসাধারণ স্থাপত্য! চারপাশেই সবুজ গাছপালা, ঘন বসতি আর সবুজ প্রকৃতির ভিড়ে লুকিয়ে আছে পুরনো ইতিহাস। বিশাল আকারের এই মন্দিরটা ব্যবহার করত শুধু রাজা জমিদারদের পরিবার। এখানে কোনো সাধারণ মানুষ আসতো না, এবং মৃতদেহও এখানেই দাহ করানো হতো এই চিলাই নদীর পাশেই। আমার পেছনে যে মঠটি রয়েছে, এটি সেই ভাওয়াল রাজার শ্মশান ঘাট, যেখানে এটা তৈরি করার একমাত্র উদ্দেশ্য ছিল এখানে যে রাজা জমিদার ছিল তাদের মৃতদেহ, রাজা রানীর মৃতদেহ দাহ করানোর জন্য এটা তৈরি করা হয়েছিল। রাজ পরিবারের কেউ যদি মারা যেত, তাদেরকে দাহ করানোর জন্য এইটা তৈরি করা হয়েছিল। তখন আমি যদি এই স্থানে একা থাকতাম, আমার জীবনে এখানে থাকার সাহস হতো না, কারণ এটা একটা শ্মশান ঘাট। এটা এমন একটি শ্মশান ঘাট যেখানে রাজা রানীদের মৃতদেহ দাহ করানো হতো। এখানে কোনো সাধারণ লোকদের মৃতদেহ দাহ করানো হতো না, শুধু রাজা রানীরা, যারা রাজা রানী, এখানে যে রাজা ছিল তাদের মৃতদেহ দাহ করানোর জন্য এই শ্মশান ঘাটটি তৈরি করা হয়েছিল। কত যে রাজা জমিদারদের মৃতদেহ দাহ করানো হতো এখানে, বলার ভাষা নেই। শুধুমাত্র রাজ পরিবারের জন্যই গড়ে উঠেছিল এই চিলাই নদীর পাড়েই রাজ পরিবারের ভাওয়াল রাজার শ্মশান। ভাওয়াল রাজার শ্মশানঘাটটি ভাওয়াল রাজবাড়ির পাশেই একটি ঐতিহাসিক স্থাপত্য, যা 1851 সালে রাজা কালীনারায়ণের সময়ে নির্মিত হয়। সবচেয়ে বড় মঠটি নির্মিত হয়েছিল ভাওয়াল রাজত্বের অন্যতম প্রতিষ্ঠাতা মেজকুমার কৃষ্ণ নারায়ণের স্মরণে। এই শ্মশানঘাটটি
রাজ শ্মশানেশ্বরী নামেও পরিচিত এবং এটি স্থাপত্য শৈলীতে নির্মিত মঠ ও সমাধিস্থল ধারণ করে। এখানে মুঘল স্থাপত্য শৈলীতে 7টি স্তর বিশিষ্ট একটি সমাধিস্থল রয়েছে, যা মঠ ও সুদ দ্বারা গঠিত। জনশ্রুতি আছে যে ভারতের পুরী থেকে স্থাপত্য কাম্য রায়কে আনা হয়েছিল এই শ্মশানেশ্বরী নির্মাণের জন্য। এটি একটি ঐতিহাসিক নিদর্শন। এর রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে, যা এটিকে বিস্তৃতির অতলে তলিয়ে দিচ্ছে। চুন সুরকির ব্যবহার, জটিল নকশা এবং কারুকার্য এর সৌন্দর্য বর্ধন করেছে। এটাও সেই ব্রিটিশ আমলের। এটির চারপাশে দূরে ইতিহাস রয়েছে। এই যে এইগুলোর যে ইয়েগুলো আছে, যেগুলো দিয়ে চুন আর মাটির মিশ্রণে যে ইটগুলো লাগানো হয়েছে, এগুলো কিন্তু খুইসা খুইসা পড়ে যেতেছে। এটার কোনো চর্চাই নাই। তবে আমি এখানকার ইতিহাসটা দেখতেছি, মানে আমার দূর থেকেই আমার দৃষ্টি আকর্ষণ করছে, দৃষ্টি অনন্দন লাগছে। এতটা সুন্দরভাবে, কতটা বিশাল আর কতটা কতটা সুন্দর আকৃতি করে। এখানে রাজাদের প্রতিটা জিনিসই রাজাদের মতোই ইতিহাসে ঘেরা রয়েছে। যেরকম এর বিশালত্ব যে কত বড়, তা আপনি দেখলেই বুঝতে পারবেন। এখানে বড় একটি রয়েছে, আর এক পাশে ছোট দুটি মঠ তৈরি করে রাখা হয়েছে। এখানে ছোট দুটি মঠ তৈরি করে রাখা হয়েছে। চিলাই নদীর পারে এটি অবস্থিত। আর তখন রাজা রানীরা মৃত্যুবরণ করলে এই চিলাই নদীর পাড়েই দাহ করানো হতো, যার কারণে রাজা 1851 সালে এটা তৈরি করছিলেন। যদিও এটি 1851 সালে নির্মিত, তবুও এর নকশা, কারুকার্য এবং সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করছে। অসাধারণভাবে তৈরি করা হয়েছিল এই শ্মশানঘাটটি। পুরনো এই স্থাপত্যটি কোনো রকমের সংস্কার করা হয় নাই, কিন্তু পাশের স্থাপত্যগুলো দেখেই মনে হচ্ছে নতুনে করা হয়েছে। এর পাশেও আরো দুটি মঠ রয়েছে। রাজার প্রথা বিলুপ্ত হওয়ার পরপরই এই শ্মশানঘাটও তার কর্মজীবন শেষ করেছে। এখন আর সনাতনীরা এখানে আসে না, শত বছর ধরে এভাবেই পড়ে আছে। ফুল আর নকশা দিয়ে ভরে আছে এর চারপাশটা। স্থাপত্যের গায়ের ইট আর চালুকলাগুলো এখনো স্পষ্ট ফুটে আছে। অসাধারণ কারুকার্য এর চারপাশেই। ভাওয়ালের ইতিহাস সেন বংশ থেকে শুরু হয়ে পরবর্তীকালে একটি শক্তিশালী জমিদারের রূপ নেয়। এই জমিদারির পতন হয় 1704 সালে, যখন শ্রীকৃষ্ণকে জমিদার হিসেবে নিযুক্ত করা হয়। ভাওয়াল স্টেটের সবচেয়ে বিখ্যাত অংশ হলো এর শেষ উত্তরাধিকারী কুমার রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর রহস্যজনক অন্তর্ধারণ এবং 12 বছর পর ফিরে আসার ঘটনা, যা ভাওয়াল সন্ন্যাসী মামলা হিসেবে পরিচিত। তার মৃত্যুর 12 বছর পর একজন সন্ন্যাসী হিসেবে ফিরে আসা এবং তার সম্পত্তির অধিকার নিয়ে যে মামলা হয়, তা ভাওয়াল সন্ন্যাসী মামলা নামে পরিচিত। এই মামলাটি 1930 সালে শুরু হয়েছিল এবং এতে অনেক নাটকীয় ঘটনার জন্ম দেয়। ভাওয়াল সন্ন্যাসীর মামলা ছিল ব্রিটিশ ভারতের ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং চাঞ্চল্য আইনি লড়াইগুলির মধ্যে একটি, যা প্রায় 16 বছর ধরে চলছিল। 1909 সালে ভাওয়াল এস্টেটের দ্বিতীয় কুমার রমেন্দ্র নারায়ণ রায় দার্জিলিংয়ে চিকিৎসারত অবস্থায় মারা যান এবং তার মৃতদেহ স্থানীয় শ্মশানে দাহ করার ব্যবস্থা করা হয়। কিন্তু হঠাৎ শিলাবৃষ্টি আর ঝড় শুরু হওয়ার কারণে শ্মশান যাত্রীরা আশ্রয় নিতে বাধ্য হন এবং এই সুযোগে একদল নাগা সন্ন্যাসী অজ্ঞাত অবস্থায় কুমারকে উদ্ধার করে নিয়ে যায়। পরবর্তীতে 1 দশক স্মৃতিশক্তি হারিয়ে সন্ন্যাসী জীবনযাপন করেন। 1920 সালের দিকে ঢাকায় ফিরে আসার পর অনেকে তার মধ্যে মৃত কুমারের শারীরিক গঠন ও চিহ্ন দেখতে পান। তার বোন ও আত্মীয় স্বজনরা তাকে চিনতে পারলেও তার স্ত্রী বিভাবতী দেবী তাকে মেনে নিতে অস্বীকার করেন এবং পুরো সম্পত্তি ব্রিটিশ কোর্ট অব ওয়ার্ডস এর অধীনে চলে যায়। পরবর্তীকালে এই মামলাটি দীর্ঘ 16 বছর ধরে চলতে থাকে, যেটি ব্রিটিশদের বিখ্যাত একটি অন্যতম মামলা হিসেবে পরিচিত রূপ পায়। অনেক নামি দামি কবরস্থান আছে, যেখানে বড় বড় ব্যবসায়ীদের মৃতদেহ দাফন করা হয়, জমি ভাড়া নিয়ে দাফন করা হয়। তখন তখনও এই স্থানটা ছিল সেই
রাজাদের দাহ করানোর, তখন তো হিন্দু রাজারা ছিল, সেই জন্যই এইটা তৈরি করা হয়েছে যে এইখানে বিলাসবহুল ভাবে রাজাদের দাহ করানো যাবে।